সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি খাদ্য পুষ্টি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের FN 201 এর ফুড মাইক্রোবায়োলজি অংশের টপিক 9 নিয়ে আলোচনা করব। তোমরা জানো টপিক 9 এ আছে ফুড অ্যাজ এ সাবস্ট্রেট ফর মাইক্রো অর্গানিজমস, অথবা যা অন্যভাবে আমরা বলতে পারি ফ্যাক্টরস এফেক্টিং গ্রোথ অফ মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রাকৃতিক ও স্থায়ী মিথস্ক্রিয়া বিদ্যমান। সকল ভৌত রাসায়নিক চক্রে মাইক্রো অর্গানিজমের গুরুত্বপূর্ণ পরিবেশবিদ্যায় স্পষ্টভাবে উল্লেখিত। মানুষের খাদ্য সরবরাহ মূলত উদ্ভিদ ও প্রাণী বা তাদের হতে উদ্ভূত বস্তু হতে আসে। তাই এটা সহজেই বোঝা যায় যে খাদ্যের সাথে মিথস্ক্রিয়ায় আমাদের ফুড সাপ্লাই মাইক্রো অর্গানিজম ধারণ করতে পারে। অধিকাংশ ক্ষেত্রে মাইক্রো অর্গানিজম আমাদের ফুড সাপ্লাইকে তাদের বৃদ্ধির জন্য নিউট্রিয়েন্টের উৎস হিসেবে ব্যবহার করে। এতে খাদ্যের গুণাগুণ নষ্ট হয়, তাদের সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ মাইক্রো অর্গানিজমের সংখ্যা বৃদ্ধি পায়, নিউট্রিয়েন্টগুলো ব্যবহৃত হয় মাইক্রো অর্গানিজমের বৃদ্ধির জন্য, খাদ্যে এনজাইমেটিক চেঞ্জ আসে এবং খাদ্যে বাজে গন্ধের সৃষ্টি করে, অর্থাৎ খাদ্যে পচন ঘটায়। যদি সহজ কথায় বলি তাহলে খাদ্যটা গ্রহণের অনুপযোগী হয়ে যায়। এই অবস্থা প্রতিরোধের জন্য খাদ্য ও মাইক্রো অর্গানিজমের সংস্পর্শ যতটা সম্ভব কমানো উচিত, অর্থাৎ সংস্পর্শে যেন না আসে খাবারগুলো মাইক্রো অর্গানিজমের, সেদিকে লক্ষ্য রাখতে হবে। খাদ্য হতে মাইক্রো অর্গানিজম দূর করতে হবে গ্রহণের পূর্বে, বা অন্তত এমন অবস্থায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ করতে হবে যাতে মাইক্রো অর্গানিজম জন্মানোর কোনো সুযোগই না পায়। প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমগুলো জনস্বাস্থ্যের জন্য বেশি হুমকি কারণ হয়ে দাঁড়ায়। আমাদের অধিকাংশ খাদ্য প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমের জন্মানোর জন্য উপযোগী পরিবেশ রয়েছে এবং এই খাদ্যগুলো এই সকল মাইক্রো অর্গানিজমের ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়। তাই আমরা খাদ্যের মধ্যে তাদের সংস্পর্শ প্রতিরোধ করব বা প্রসেসিংয়ের মাধ্যমে তাদেরকে দূর করে খাদ্য গ্রহণ করব, তাহলেই আমরা সুস্থ থাকতে পারব। তবে কিছু কিছু মাইক্রো অর্গানিজম কিন্তু খাবারের জন্য উপকারীও হয়। যাই হোক, যে সকল বিষয়গুলো অণুজীবের জন্ম ও কার্যকারিতাকে প্রভাবিত করে এই বিষয়গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। যেমন একটা ভাগ হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা অন্তর্নিহিত বিষয়গুলো, আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক ফ্যাক্টর বা বহির্ভূত বিষয়গুলো। ইন্ট্রিনসিক ফ্যাক্টরের মধ্যে রয়েছে পিএইচ, ওয়াটার অ্যাক্টিভিটি, অক্সিডেশন রিডাকশন পটেনশিয়াল, নিউট্রিয়েন্ট কন্টেন্ট, ইনহিবিটরি সাবস্টেন্স এবং বায়োলজিক্যাল ভ্যালু। প্রথমেই আমি তোমাদের পিএইচ সম্পর্কে, এক্সট্রিনসিক ফ্যাক্টরগুলো সম্পর্কে আমি বলিনি। এক্সট্রিনসিক ফ্যাক্টরগুলো হচ্ছে টেম্পারেচার, ময়েশ্চার কন্টেন্ট এবং অ্যাটমসফিয়ার। প্রথমে আমি তোমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টরের মধ্যকার পিএইচ সম্পর্কে বলবো। পিএইচ এর সংজ্ঞা জানো নিশ্চয়ই তোমরা সবাই। পিএইচ হচ্ছে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। এখন অণুজীব বৃদ্ধির জন্য কিন্তু পিএইচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সব সময়। এই জন্যে পিএইচটা কোন খাবারে কিরকম আছে এবং সেই খাবার তাহলে অণুজীব কি অণুজীব জন্মাতে পারে সেগুলো আমাদের জানা প্রয়োজন। কারণ পিএইচটা আমরা কি করব, অণুজীব বৃদ্ধি যাতে না ঘটে সে অবস্থায় রাখার চেষ্টা করব।
প্রত্যেকটি অণুজীবের জন্মানোর জন্য একটি নির্দিষ্ট পিএইচ রয়েছে। ব্যাকটেরিয়ার অপটিমাম পিএইচ হচ্ছে 6.8 এর কাছাকাছি, তবে বেশিরভাগ ব্যাকটেরিয়া 4 থেকে 8 পিএইচ এর মধ্যে জন্মাতে পারে। কয়েকটি খাদ্যের পিএইচ নিম্নরূপ, যেমন অ্যাপেল জুসে 3.3 থেকে 3.5, কমলার জুসে 3.6 থেকে 4.3, আলুতে 5.3 থেকে 5.6, মাছে 4.8 থেকে 7, গরুর মাংসে 5.1 থেকে 6.2, মুরগির মাংসে 6.2 থেকে 6.4 এবং দুধে 6.3 থেকে 6.5। তাহলে আমরা দেখলাম যে কিছু কিছু অণুজীব যেমন একটা নির্দিষ্ট পিএইচে জন্মায়, খাবারেও কিন্তু একটা নির্দিষ্ট পিএইচ রয়েছে প্রতিটি খাবারের। যদি এই পিএইচ মান 7-এর কম হয়, 7 হচ্ছে কি প্রশমিত অবস্থা, এখন নিউট্রাল পিএইচ। 7-এর কম থাকলে আমরা তাকে বলি অ্যাসিডীয় পরিবেশ, 7-এর বেশি থাকলে আমরা বলি কি ক্ষারীয় পরিবেশ, এবং পিএইচ স্কেল কিন্তু 14 পর্যন্ত হয়। খাদ্যের পিএইচ দ্বারা মাইক্রোবিয়াল সেলস বিশেষভাবে আক্রান্ত হয়, কারণ তাদের নিজেদের পিএইচ নির্ধারণের কোনো নিজস্ব মেকানিজম নেই। সাধারণভাবে ব্যাকটেরিয়া অপেক্ষা ইস্ট ও মোল্ডের অ্যাসিড টলারেন্স বেশি। বিভিন্ন খাদ্যের পিএইচ বিভিন্ন রকম, যদিও অধিকাংশ খাদ্য নিরপেক্ষ ও অম্লীয় হয়। নিম্ন পিএইচ মানের খাদ্য, বিশেষ করে যে সকল খাদ্যের পিএইচ 4.5 এর কম, তারা ব্যাকটেরিয়া দ্বারা সহজে নষ্ট হয় না। এখানে আমি যে খাবারগুলো তোমাদের স্লাইডে দেখিয়েছি সবগুলাই কিন্তু কত অ্যাসিডীয় খাদ্য, কিন্তু কিছু কিছু খাবারের পিএইচ 4.5 এর কমও আছে, এবং এই খাবারগুলো কিন্তু ইস্টোমোল দ্বারা সহজে নষ্ট হয় না। নিম্ন পিএইচ এর খাদ্য প্রশম খাদ্য অপেক্ষা অণুজীবের ক্ষেত্রে অধিক স্থায়ী হয়। কিছু কিছু খাবার বেশি দিন রাখা যায়, যেমন ফল, কোমল পানীয়, ফার্মেন্টেড দুধ, পিকেলস ইত্যাদি। কিছু খাদ্যের পিএইচ কম কারণ তারা অম্লীয়, এবং অন্যান্য খাদ্য যেমন ফার্মেন্টেড প্রোডাক্ট এর পিএইচ কম, কারণ ফার্মেন্টেশনের ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়ায় খাবারের অ্যাসিডিটি বৃদ্ধি পায়। অধিকাংশ ইস্ট ও ব্যাকটেরিয়া অপেক্ষা মোল্ড ওয়াইডার রেঞ্জের পিএইচে ভালো জন্মায়। ওয়াইডার রেঞ্জ কি? যেমন একটা রেঞ্জ হচ্ছে 3.3 থেকে 3.5, যদি এই রেঞ্জটা হতো 1 থেকে 6, তাহলে এটা ওয়াইডার রেঞ্জ হয়ে যেত। এরকম ওয়াইডার রেঞ্জে বেশি জন্মায়। অনেক মোল্ড অ্যাসিডিটিতে ভালো জন্মায়। অধিকাংশ ফার্মেন্টেটেড ইস্ট পিএইচ 4.0 থেকে 4.5-এ ভালো জন্মায়। যেমন ফ্রুট জুসে এই ফার্মেন্টেটেড ইস্টটা ভালো জন্মে। তাছাড়া ফিল্ম ইস্ট অ্যাসিডিক খাদ্য, যেমন সাওয়ারক্রাউট ও পিকেলসে ভালো জন্মায়। অন্যদিকে অধিকাংশ ইস্ট অ্যালকালাইন সাবস্ট্রেটে ভালো জন্মায় না। অধিকাংশ ব্যাকটেরিয়া নিরপেক্ষ বা তার কাছাকাছি পিএইচে ভালো জন্মায়, যদিও কিছু সংখ্যক ব্যাকটেরিয়া সামান্য অ্যাসিডিক পরিবেশেও জন্মাতে পারে। প্রোটোলাইটিক ব্যাকটেরিয়া উচ্চ পিএইচ মাধ্যমে ভালো জন্মায় এবং কাজ করে, যা সংরক্ষিত ডিমের সাদা অংশে দেখা যায়। খাদ্যের বাফার দ্বারা পিএইচ এর পরিবর্তন করা যায়। যে সকল ক্ষেত্রে তারা কেবল বাফারিং ক্যাপাসিটির জন্যই গুরুত্বপূর্ণ নয়, এবং একটি নির্দিষ্ট পিএইচ এর মধ্যে তারা অধিক কার্যকরী।
এবার আমরা ওয়াটার অ্যাক্টিভিটি সম্পর্কে বলবো। ওয়াটার অ্যাক্টিভিটি, যাকে আমরা সংক্ষেপে বলি AW। খাদ্য বা কোষে উপস্থিত পানি অণুজীব বৃদ্ধিতে প্রভাব ফেলে। যে ন্যূনতম পানি থাকলে অণুজীব ক্রিয়াশীল হয় তাকে ওয়াটার অ্যাক্টিভিটি বা AW বলে। বেশিরভাগ প্রাকৃতিক খাদ্যেরই ওয়াটার অ্যাক্টিভিটি 0.99। অণুজীব বৃদ্ধির জন্য ন্যূনতম ওয়াটার অ্যাক্টিভিটির প্রয়োজন হয় 0.61। এ কারণে খাদ্য হতে পানি কমিয়ে ওয়াটার অ্যাক্টিভিটি 0.61 এর নিচে নামিয়ে আনা হয়। বেশিরভাগ ব্যাকটেরিয়া ওয়াটার অ্যাক্টিভিটি 0.90 এর নিচে জন্মাতে পারে না। তবে কিছু কিছু ব্যাকটেরিয়া ওয়াটার অ্যাক্টিভিটি 0.75 এর নিচে জন্মাতে পারে। ইস্ট, মোল্ড ওয়াটার অ্যাক্টিভিটি 0.61 থেকে 0.62 এর মধ্যে ভালো জন্মাতে পারে। এখানে কয়েকটি খাদ্যের ওয়াটার অ্যাক্টিভিটি দেখানো হলো, যেমন মাংসের ওয়াটার অ্যাক্টিভিটি 0.98, ডিমের 0.97, দুধে 0.83, কমলার জুস 0.74, মধু 0.56, বিস্কুট 0.3। এবার আমি তোমাদের অক্সিডেশন রিডাকশন পটেনশিয়াল অর্থাৎ জারণ বিজারণ কি করে অণুজীব বৃদ্ধিতে প্রভাব বিস্তার করছে সেই বিষয় সম্পর্কে বলবো। কিছু অণুজীবের জন্য অক্সিজেন জরুরি, আবার কিছু অণুজীবের জন্য তা ক্ষতিকর। অক্সিজেনের উপস্থিতিতে যে সকল অণুজীবের শ্বসন কাজ সম্পন্ন হয় তাদেরকে বলা হয় বায়বীয় বা অ্যারোবিক অর্গানিজম। এই ধরনের বায়বীয় অণুজীব বিজারিত শর্করা হতে হাইড্রোজেন আয়ন স্থানান্তর করে এবং এই প্রক্রিয়ায় বিষাক্ত সুপার অক্সাইড ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। যেসব অণুজীব অক্সিজেনের অনুপস্থিতিতে বৃদ্ধি পায় তাদের বায়বীয় বা অ্যারোবিক বলা হয়। আবার কিছু অণুজীব অক্সিজেনের উপস্থিতি ও অনুপস্থিতি উভয় অবস্থায় বংশবৃদ্ধি করে, তাদের ফ্যাকাল্টেটিভ বলা হয়। মোল্ড বায়বীয়, অধিকাংশ ইস্টও বায়বীয় পরিবেশে ভালো জন্মে। ব্যাকটেরিয়া বায়বীয় অবায়বীয় ফ্যাকাল্টেটিভ হতে পারে। ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া হাই অক্সিডেশন রিডাকশন পটেনশিয়ালে ভালো জন্মাতে পারে, কিন্তু লো অক্সিডেশন রিডাকশন পটেনশিয়ালে জন্মাতে পারলেও তা ভালো হয় না, অর্থাৎ সেই ক্ষেত্রে তারা ভালোভাবে কাজ করতে পারে না। তাছাড়া যে কোনো অণুজীবের অক্সিডেশন রিডাকশন পটেনশিয়াল যদি বদলানো হয় অর্থাৎ অল্টার করা হয় তবে তারা জন্মালেও ভালো কাজ করতে পারে না। যেমন অ্যারোবিক মাইক্রো অর্গানিজমকে যদি অ্যানারোবিক কন্ডিশনে দেয়া হয় তবে তারা জন্মালেও ভালো কাজ করতে পারবে না। অণুজীবের ইলেকট্রন দান ও গ্রহণ করার প্রবণতাকে পরিমাপ করা হয় RH ভ্যালু এর মাধ্যমে। বায়বীয় অণুজীবের বৃদ্ধির জন্য পজিটিভ RH ভ্যালু এর প্রয়োজন, আবার অবায়বীয় অণুজীবের বৃদ্ধির জন্য নেগেটিভ RH ভ্যালু এর প্রয়োজন হয়। আজ এই পর্যন্তই শেষ করছি। আগামী ক্লাসে আমরা বাকি ইন্ট্রিনসিক ফ্যাক্টরগুলো সম্পর্কে জানব এবং তারপরে এক্সট্রিনসিক ফ্যাক্টর সম্পর্কে আমরা জানব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।